যেমন দায়িত্ব ইন্টারিম গভর্নমেন্টেরও দায়িত্ব, সেজন্যই কিন্তু বিএনপি কনসার্ন হয়ে এটা গিয়েছে। এখন ওনারা গণভোট চাচ্ছেন একদিকে, আরেকদিকে ওনারা আন্দোলন করছেন রাস্তায় পিয়ারের জন্য, আরেকদিকে ওনারা ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছেন। তো ওনারা আমার মনে হয় এটা একটা প্রেশার ট্যাকটিক্স, ওনাদের একটা স্ট্র্যাটেজি ওনারা নিয়েছেন হাতে। কারণ জামাতে ইসলামী এমন একটা রাজনৈতিক দল, তারা সবসময় একটা ক্যামোফ্লজ মেনটেন করে রাজনীতি করতে পছন্দ করে, যে ছাত্র লীগের থেকে শিবির রাজনীতি করবে, এই দলে থেকে ওই দলের রাজনীতি করবে। এইকে মানে একেবারে একপাক্ষিকভাবে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল মানে কোর্টের মাধ্যমে, তখন থেকে তো তত্ত্বাবধায়ক সরকার তো একটা কনস্ট্যান্ট দাবি। এখন আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, তত্ত্বাবধায়ক সরকারের সেটা তো একটা কোর্টে এটা পেন্ডিং আছে, একটা জাজমেন্ট। তত্ত্বাবধায়ক সরকার তো আমরা চাই, বাট ইন্টারিম গভর্নমেন্টটা ক্যান ওয়ার্ক অ্যাজ এ কেয়ারটেকার গভর্নমেন্ট। তাদের কাজের পরিধিটা ছোট করে আনতে হবে। শুধুমাত্র নির্বাচনজনিত কাজ ছাড়া তারা অন্য কোনো কাজ এই সরকারের করার থাকবে না তখন, যখন একটা তত্ত্বাবধায়ক সরকারের ফর্মে চলে আসবে। সেটাই বিএনপি বলার চেষ্টা করেছে। কিন্তু তত্ত্বাবধায়ক আলটিমেটলি তো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে তত্ত্বাবধায়ক সরকারকে ইমপ্লিমেন্ট করতে হবে। সেটা তো নাহলে তো আপনি ভবিষ্যতে একটা মানে আমাদের ডেমোক্রেটিক যে অর্ডারটা ফেরত আনতে হবে, গণতন্ত্রের পথে যে বাংলাদেশ আবার চলবে, 17 বছর যেভাবে মানে স্বৈরাচারী একটা কায়দায় নির্বাচন হয়েছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কীরকম হয় সেটাই মানুষ ভুলে গেছে। ইয়াং জেনারেশন ভোট দিতে গিয়েও দিতে পারে নাই এতদিন। তো সেই জায়গা থেকে অবশ্যই তো আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট, কেয়ারটেকার সিস্টেমটা ইমপ্লিমেন্ট হোক, সেটা আমরা চাই। আর একটি বিষয় যে দলীয় লোক এখনো বসে আছে বিভিন্ন জায়গায়, আপনারা বলছেন এটি কি উপদেষ্টা পরিষদকে উদ্দেশ্য করে যে সেখান থেকে তাদের অপসারণ করতে বা সরকারকে একটি নিরপেক্ষ রূপ ধারণ করতে হবে? এটা সার্বিকভাবেই বলা হয়েছে, শুধু উপদেষ্টা পরিষদে কে দলীয়। এখন এখানে তো উপদেষ্টা পরিষদে যে আমার এনসিপির ভাই আছে, ওদের কলিগরা আছে ইয়াতে সরকারে, সেটা একটা আছে। তারপরে ধরেন বিভিন্নভাবে শুধু উপদেষ্টা নয়, টপ টু বটম আপনার সচিবালয় থেকে শুরু করে ডিসি, এসপি, নির্বাচন কমিশনের ভেতরে বাইরে প্রশাসন মাঠ পর্যায়ে যারা আছে, এবং যেসব আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আছে, যেসব এজেন্সিগুলো আছে, সেগুলোর মধ্যে, কারণ এদের সবারই কিন্তু একটা সার্বিক একটা টিমওয়ার্ক, একটা স্বচ্ছ টিমওয়ার্ক যদি না থাকে, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা কঠিন। যেইখানে মানে শেখ হাসিনা যেই জায়গায় প্রশাসনকে পদে পদে ব্যবহার করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য, ভোট চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, রাতে ভোট কাটার জন্য, সেখানে সেই প্রশাসনকে এক পরিচ্ছন্ন একটা প্রশাসন রূপে একটা নিরপেক্ষভাবে একটা স্ট্রং জায়গায় থাকবে, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। যেন আমরা তিনজন এখানে আছি, তিনজন যদি ভোটের মাঠে থাকে, আমাদের তিনজনেরই সমানভাবে আমরা আমাদের সম অধিকার থাকবে, সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। এবং না হলে এই যে জুলাই অভ্যুত্থান, এই যে 17 বছরের মানে স্ট্রাগল, এই যে যুদ্ধ, এই যে রক্ত ঝরা, এই যে মৃত্যু, সবই তো বৃথা যাবে। আমাদের কথা হলো যে আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা কখন হবে? যখন কেয়ারটেকার সরকার রূপে ইন্টারিম সরকার থাকুক, নির্বাচন কমিশন এবং প্রশাসন সব যখন একেবারে, এবং রাজনৈতিক দলগুলো, আমাদের দেশে চিরাচরিতভাবে রাজনৈতিক দলগুলো কিন্তু ওয়াচডগের ভূমিকা পালন করে, আমাদের কর্মীরা, আমাদের সমর্থকরা ওয়াচডগের ভূমিকা পালন করে। একটা উৎসব মুখর একটা পরিবেশ ছিল এককালে, যেটা হাসিনা ধ্বংস করেছে। সেই জায়গাটা যদি ফেরত যেতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলোরও খুবই সচেতনতা অবলম্বন করতে হবে, রেসপন্সিবল জায়গা থেকে কাজ করতে হবে। উল্টাপাল্টা শুধু রাজনীতির কথা বললে, পলিটিক্যাল রিটরিক মানে বাদ কি বাদ বলার তো কোনো দরকার নাই। যেটা জনগণের ভালোর জন্য, দেশের ভালোর জন্য, গণতান্ত্রিক পথে দেশকে ফিরিয়ে আনার জন্য যেটা করার দরকার, সেটা প্রত্যেকটি রাজনৈতিক দলকে অত্যন্ত রেসপন্সিবল জায়গা থেকে কথা বলা উচিত, কাজ করা উচিত। এখন আমি আপনার কাছে আবার আসবো। প্রতিটি স্টেপের প্রতি জনগণের একদম একটা তীক্ষ্ণ মানে দৃষ্টি আর কি, কোথায় যায় সেখানে। তো যেটা আপনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতার জায়গা, স্বচ্ছতার জায়গা, আমি একটু অন্যভাবে বলতে চাই। সেটি হচ্ছে যে নিরপেক্ষতা বিষয়টা তো আসলে খুবই আপেক্ষিক। আপনি মনে করেন যে নির্বাচন কমিশনার, সেও তো ভোট দিবে, মানে দেশের মানে প্রধান উপদেষ্টা, সেও তো ভোট দিবেন আর কি। নিরপেক্ষতা হচ্ছে প্রতিষ্ঠানের জবাবদিহিতার জায়গাটাই, এটা হচ্ছে একটা আমাদের কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে, একটা মানে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে। যে জায়গাটা এখন আমরা আমাদের দেশের প্রেক্ষিতে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। যখন বিএনপি ক্ষমতায় আসে তারা সেটা বাতিল করে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারা এটা বাতিল করে, আবার যখন বিরোধী দলে থাকে এটা আন্দোলন করে। কিন্তু আপনি দেখেন, একটা গণতান্ত্রিক দেশে যদি সত্যিকার অর্থে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার হয়, তার কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে একটা সুষ্ঠু নির্বাচন মেয়াদ শেষে করা।
তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু প্রশ্ন আসে না সেটা, যদি সে তার স্বচ্ছতার জায়গাটা, জবাবদিহিতার জায়গাটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে কি হয়েছে সবসময়, সেটি হচ্ছে যে দলই ক্ষমতায় গিয়েছে ক্ষমতার চর্চাটা এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে আমাদেরকে, আমরা যারা বাইরে ছিলাম, মানে ওই সরকারি দল বাদে অন্য সকলকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য রক্ত দিতে হয়েছে। এটা একটা মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আতঙ্ক এবং আশঙ্কা তৈরি করেছে। এটা হচ্ছে কারণ নির্বাচন যদি আসলে ফেব্রুয়ারি মাসে করতে চাই, তা হয় আমার দেশে, আমরা তো জোর দাবি জানাচ্ছি এখনো যে ফেব্রুয়ারিতে করতে হবে, এবং আমরা আশাবাদী প্রধান নির্বাচন কমিশন যেটা, নির্বাচন কমিশনার এবং প্রধান উপদেষ্টা যেটা বলছেন তারা সেটা আসলে বাস্তবে করবেন। কিন্তু সেটার কিছু প্রাথমিক প্রস্তুতি থাকে, আপনি দেখবেন যে সেই প্রাথমিক প্রস্তুতির জায়গায় কিন্তু এগোচ্ছে না। যদিও নির্বাচন কমিশন অফিস থেকে বারবারই বলা হচ্ছে তারা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে, কিন্তু যারা আসলে সরকার পরিচালনায় আছে এখন, অন্তর্বর্তীকালীন সরকার, তার তো আপনি যদি বলেন আইনি যে জায়গাটা, তার যে মানে ক্ষমতায় থাকার যে জায়গাটা, সেই জায়গাটা তো একটা, বাংলাদেশের এবারের পরিস্থিতি ভিন্ন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে, কিন্তু আপনি যদি সাংবিধানিকভাবে বলেন বা আইনিভাবে বলেন, সে কিন্তু তার সময়টা শেষ করে ফেলেছে। আরও আগেই তার নির্বাচনের ঘোষণা এবং নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতিটা দরকার ছিল, এটি একটি বিষয়। দ্বিতীয়ত একটি বিষয় যে বিভিন্ন রাজনৈতিক দল যারা আসলে প্রকৃতপক্ষে, আমি বলতেই চাই যে তারা কখনোই গণতন্ত্রের পক্ষে শক্তি ছিল না, তারা যে জনগণকে নিয়ে নানাভাবে এইভাবে মানে বিভ্রান্ত করছে, একবার পিয়ারের কথা বলছে, একবার গণভোটের কথা বলছে, আবার আপা যেভাবে বলছিলেন যে নির্বাচনের মাঠের প্রস্তুতি নিচ্ছে, সকালে একজন একরকম কথা বলছে, বিকালে একজন একরকম কথা বলছে, এই কথাগুলো বলার মধ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার একটা চেষ্টা করা হচ্ছে। এবং জনগণকে বিভ্রান্ত করার মধ্য দিয়ে বা রাজনৈতিক দলের মধ্যে যদি একটা মুখোমুখি সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়ে নির্বাচনটাকে পিছিয়ে দিতে মানে চাইতে পারে তারা, কারণ জনগণের কাছে এখন এবং এই সরকারের বিভিন্ন পদক্ষেপ বা কর্মকাণ্ডের মধ্য থেকে আমরা যেটা দেখছি, মানুষের মুখে মুখে যেটা দেখছি, যে তারা তো আসলে এই অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের সময় তারা পাওয়ার প্লে করছে, তারা ক্ষমতা আছে, ক্ষমতাটা তারা এনজয় করছে, যার কারণে বিভিন্নভাবে বিভিন্ন উসিলায় তারা হচ্ছে এটাকে তারা পিছিয়ে দিবে বা এই আপনি নিরপেক্ষতার কথা বলছিলেন। আমি যদি বলি যে উপদেষ্টা পরিষদের অনেক সদস্যের বিরুদ্ধে বিএনপি যেমন বলছে, জামাত ইসলামী তেমন বলছে যে একটি দলকে ক্ষমতা নিয়ে আসার জন্য তারা চেষ্টা করছে। আজ নাহিদ ইসলাম বললেন যে এসপিডিসি বড় দলগুলো ভাগ করে নিয়েছেন এই পদগুলো। এই যে সার্বিক যখন এই অবস্থা হয়, তা নিরপেক্ষতার মানদণ্ডে আসলে বিএনপি যে দাবি তুলেছে তত্ত্বাবধায়কের আদলে সরকার পরিচালিত হোক, এই দাবিটা আসলে এই মুহূর্তে তুলে নিয়ে আসার কারণ সম্ভবত নিশ্চয়ই তাদের ভিতরে কোনো আশঙ্কা, কোনো প্রশ্ন দেখা দিয়েছে, কিন্তু এটা তো মানে বলতেই চাই আমি, সকলেই বলে যে নিরপেক্ষ একটি নির্বাচন করার জন্য এবং এই অন্তর্বর্তী সরকারের যে দায়িত্ব, সেখানে সে প্রশ্নহীন থাকার জন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত যারা আছেন তাদেরই উচিত নিজ দায়িত্বে প্রশ্নের বাইরে যে সরে যাওয়া। এই আহ্বানটা আমরা সবসময় করে এসেছি, কারণ জনগণের আসলে এতগুলো জীবনের বিনিময়ে, এত রক্তের বিনিময়ে জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে, একটা মানে প্রত্যাশার জায়গা আছে, সেটার সাথে তো আমরা কেউই বিরূপ আচরণ করতে পারি না, মানে কারোরই সেই করাই উচিত না আদর্শিক জায়গা থেকে, সততার জায়গা থেকে, এবং সেটা করার ফলটা যে ভালো হয় না সেটাও তো মানে একটা ধরন দেখেছি, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে প্রথম থেকেই যেটা মনে হচ্ছিল যে এই যে প্রশাসনের ভাগাভাগি বলেন বা এই যে জায়গাগুলো বলেন বিভিন্ন জায়গায় বসানো, এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন পরিচালনায়, উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা সহ, প্রথম থেকেই কিন্তু তারা এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারেননি। এই প্রশ্নটা সবসময় এসেছে, কোটার বিরুদ্ধে আন্দোলন করে কোটায় যে সচিবালয়ে জায়গা করে নেওয়া, এরকম নিউজ তো হয়েছে, এরকম নিউজ হয়েছে আর কি। এবং এই যে জায়গাগুলো হচ্ছে, আমার মনে হয় যে একটা সুষ্ঠু নির্বাচন, একটা গণতান্ত্রিক আবহের মধ্যে ঢোকার জন্য এই সকল যে প্রশ্নগুলো, ছোট প্রশ্ন, ন্যূনতম প্রশ্ন, যে বিষয়গুলো আসে, সরকারের এই জায়গাটা সুরাহা করা উচিত। খুবই দুঃখের বিষয়, আভ্যন্তরীণ এই বিষয়ে মনোযোগের বাইরে অন্তর্বর্তীকালীন সরকার দেখছি সে অন্য জায়গাগুলোতে তার মনোযোগ দিচ্ছে। অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম যে পরিবর্তনের কথা আমরা বলেছি, যে সিস্টেমেটিক চেঞ্জের কথা আমরা বলেছি, সেখান থেকে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই 17 বছর ধরে বা তারও আগে যেভাবে আসলে তার রোলটা প্লে করেছে, সেটা কিন্তু আমাদের এতগুলো দামি ইলেকশন অথবা রাতের ভোটের জায়গাগুলোকে কার্যকর করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করেছে। তো সেই জায়গা থেকে আমরা বারবার প্রথম থেকে বলে এসেছি যে এটা নির্বাচন কমিশনটি সংস্কার হওয়ার মাধ্যমে তারপর নির্বাচন কমিশনটি গঠন হবে, কিন্তু আমরা দেখেছি যে খুব তড়িঘড়ি করেই অভ্যুত্থানের পরবর্তীতে আমরা দেখেছি যে গঠন করা হয়ে গেছে। তো তখনই কিন্তু আমরা প্রতিবাদ জানিয়েছিলাম এবং সে সময়ে সকল স্টেক হোল্ডারদের কাছে কিন্তু একরকম নাম চাওয়া হয়েছিল এবং বিএনপির থেকে যে দুটি নাম দেওয়া হয়েছে তার মধ্যে থেকে কিন্তু একটি নাম গ্রহণ করে নির্বাচন কমিশনারকে মানে গঠন করা হয়েছে। তো সেই জায়গা থেকে তো প্রথমের জায়গাটাতেই একটু দৃশ্যমান যে আসলে একটা দলের আজ্ঞাবহ জায়গার থেকে সে একটা ভূমিকা পালন করে আসছে এবং আমরা দেখে আসছি যে যেসব ভোটগুলো আসলে ইলিগাল ছিল সেগুলো হঠাৎ করে লিগালাইজ করা হচ্ছে এবং সেখানে নির্বাচন কমিশনের একরকম সাপোর্টিভ রোল
সেটা আমরা চিটাগাং সিটি কর্পোরেশন এবং ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রেও দেখতে পেয়েছি। এবং আমাদের ক্ষেত্রে নিবন্ধনের জন্য যত রকম শর্ত রয়েছে সব কিছু মানে মানে পালন করার পরেও, পূর্ণ করার পরেও আমরা দেখেছি তারপরও অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এবং সর্বশেষে আপনারা দেখছেন যে মার্কা নিয়ে যে এরকম একটা জটিলতা হতে পারে, মানে সেটি আসলে তিনি দেখাচ্ছেন আমাদেরকে। তো এই জায়গা থেকে তো আসলে মানে জাতির কাছে এখন এটা একটা ক্লিয়ার, মানে ওনারা কেন দিতে পারছেন না মার্কাটা, সেটারও কোনো ব্যাখ্যা উনি দিতে পারছেন না। যেই লিগাল গ্রাউন্ড বলেন, লজিক্যাল গ্রাউন্ড বলেন, একটা গ্রাউন্ডেও আসলে তাদের যুক্তিটা খাটেনি। তো আমরা এটাই বলেছি যে আসলে আপনি যে দিতে পারছেন না সেটা জাতির কাছে একটা ব্যাখ্যা দেন যে আমি এই গ্রাউন্ডে হচ্ছে দিতে পারছি না। তো একটা নির্বাচন আয়োজনের পূর্বেই যদি এই ছোট ছোট বিষয়গুলোতে তার ভূমিকা এরকম হয়, তাহলে আপনি বলেন এত বছর পর, প্রায় 20 বছর পর জাতি একটি নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে, সেখানে এরকম একজন দলের আজ্ঞাবহ একজন ব্যক্তি, তার তো ক্রেডিবিলিটি নেই একটা সঠিক নির্বাচন আয়োজন করার। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে নির্বাচন কমিশন আসলে নতুন করে পুনর্গঠন করতে হবে যদি আসলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হয়। সাইফুল সার্ভিস নাহিদ ইসলাম আরও বলেছেন যে বড় বড় দলগুলো, নিশ্চয়ই বিএনপি জামাতকে উদ্দেশ্য করেই আপনারা এটি বলেছেন, যে এসপিডিসির মতো প্রশাসনিক মাঠ পর্যায়ের পদগুলো দখল করে রেখেছে, সেখানে আসলে নিরাপত্তা নিয়ে বা নিরপেক্ষ নির্বাচন নিয়ে আপনাদের কোনো উদ্বেগ আছে কিনা? ডেফিনেটলি অনেক বড় রকমের একটা উদ্বেগ আছে। দেখেন, প্রথমেই হচ্ছে যে কিছুদিন আগে আমরা দেখেছি যে মাহফুজ আলম উনি একটি মন্তব্য করেছিলেন যে অভ্যুত্থানের পরেই আসলে এই দুটি দল ধরেন 50-60%, আরেকজন 30-40% এরকম করে আসলে প্রশাসনিক জায়গাগুলো দখল করে ফেলেছে। এবং এর মধ্যে এখনও কিছু ফ্যাসিবাদের লোকজন আছে, তারা হয়তো বা একটা মোড়ক চেঞ্জ করে হয়তো বিএনপি বা জামাতের পারপাস সার্ভ করার কথা বলে তাদের সাথে অ্যালাইন্ড আছে। এইটা মানে আপনারা সাংবাদিক, আপনারা আরও ভালো বুঝবেন। আমরা তো তৃণমূলে যাচ্ছি, ধরেন A to Z, ধরেন ইউনো থেকে শুরু করে, ডিসি থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে পুরা সেট আপটা আওয়ামী লীগ আমলে যেরকম আপা করতো, হাসিনা করতো, এখন দেখা যাচ্ছে যে আরেকটা কেন্দ্রিক ভাই বা আরেক দল হুজুরে মানে এরকম করে তারা একটা সেট আপ রেডি করে ফেলছে। এবং সেক্ষেত্রে ধরেন আমি ইভেন আমার গ্রামের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ, তো সিরাজগঞ্জ, শাহজাদপুর বা উল্লাপুর, আমি যে উপজেলাগুলোই যাচ্ছি না কেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে ফুল সেট আপটা আসলে বিএনপিকে সাপোর্ট করতেছে, কিছু কিছু জায়গায় জামাতকে সাপোর্ট করতেছে। তো আমরা তো অভ্যুত্থানের পরবর্তী সময় এটাই বলছিলাম যে এটা আসলে মানে কোনো দলীয় সরকারের মতো মানে অ্যাক্ট করা যাবে না, এবং আমরা যে ব্যুরোক্রেটিক জায়গাগুলো বলছি এটা স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এই দলীয়করণের যে চর্চাটা, সেটার থেকে বের হওয়ার জন্যই তো আসলে এই অভ্যুত্থানটি সংগঠিত হয়। আমার শিক্ষকের কেন মানে নীল রং থাকবে, সাদা রং থাকবে, আমার পুলিশের কেন রং থাকবে, আমার ব্যুরোক্রেটিক জায়গায় কেন মানুষের রং থাকবে? এরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। মানে এই জায়গাটা তো নিশ্চিত না করতে পারাটা আমাদের বড় একটা ব্যর্থতা। আমাদের বড় রাজনৈতিক যে দলগুলো আছে তারা যেই লিড রোলটা প্লে করতে পারতো সেটা না করে বরঞ্চ তারা সে পুরানো কায়দাটাই ইউজ করার চেষ্টা করেছে। এবং এই জন্যই তাদের সংস্কার নিয়ে অনেক সমস্যা, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেক সমস্যা। জুলাই সনদ শুধুমাত্র একটি মানে আনুষ্ঠানিকতা করেই তারা আসলে পার পেতে চায়, যেটা 90-এর রাজনৈতিক দলের অভ্যুত্থানের পরবর্তী সময় যেরকমটা হয়েছিল, মানে জাতির সাথে পুরো প্রতারণা করেছিল আমাদের 3টি রাজনৈতিক দল। তো সেরকমই একটা সিচুয়েশনের দিকে যেতে যাচ্ছে। এবং যখন প্রশাসনিক জায়গা